বলরামের দুই মেয়ে, বড় মেয়ে বেশ্যা, ছোট মেয়ে বিউটি পার্লারে কাজ করে। বৈদ্যতলার উঠতি যুবকেরা খবর রটিয়েছে বলরামের ছোট মেয়েটাও গোপনে ভাড়াটে খাটায়। খবর যেহেতু রটেছেই, সে খবর রাষ্ট্র হতে বেশি সময় লাগে না, কুকথা ছড়ায় বাতাসেরও আগে। বলরামের এসব নিয়ে কোনো রকম ভাবান্তর নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রোদ এসে গায়ে পড়লে বলরাম মুচির বউ বাসন্তী উনুনে রান্না বসায়। রান্না বলতে দুমুঠো চালের মধ্যে দু চারটা আলু সিদ্ধ, সরিষার তেলের শূন্য শিশি সেদ্ধ আলুর উপর ধরে রাখতে রাখতে এক বিন্দু তেলও দিয়ে খেতে বসে। বাসন্তী রাগে গড় গড় করতে থাকে। মর্দা মানুষ, ছ্যা, তারে মর্দা মানুষ কইতে শরম লাগে আমার। এক শিশি তেল আর 2 সের চাইল কেনার ক্ষমতা থাকে না যার, সে নাহি আবার বেটা সওয়াল। ভিক্ষা করতে পারো না? এক বেলা পেট ভরে ভাত দিবার মুরাদ নাই, মর্দা মানুষ, থু। বলরাম বউয়ের কথায় কান্না দিয়ে ভাত গিলতে থাকে। তেল ছাড়া আলু ভর্তা নতুন নয় এ সংসারে। বলরামের অসুবিধে হয় না। কোনো রকমে খাওয়া শেষ করে চৌকির নিচে রাখা বাক্স বের করে। বাসন্তীর ক্রোধ মাত্রা ছাড়িয়ে যায়। খবরদার কইলাম, তুমি ওইটা নিয়ে যাইবা না, ওই বাক্সে হাত দিবা না কইতাছি। কি এমন হাতি ঘোড়া কামাই কইরা আইনো, ওইটা থুইয়া ভিক্ষা করতে যাও তুমি। বলরাম বেরিয়ে আসে চুপচাপ। দিনে দিনে বলরাম কেমন নির্বিকার মানুষে পরিণত হয়েছে। রাগ নেই, ক্রোধ নেই, প্রতিবাদের ভাষাও নেই। বলরাম জানে, যে পুরুষের রোজগার নেই তার কথা বলার অধিকারও নেই। কাকে কি বলবে বলরাম? কোনো দিন 1 সের চাল কেনার মতো রোজগার হয় না তার। বলরামের সংসারে 2 মেয়ে, স্ত্রী আর বৃদ্ধ মা। 5 জনের সংসার কিভাবে চলে বলরাম জানে না। আজকাল জানারও চেষ্টা করে না। বেশি জানতে চাইলেই যত অশান্তি। যেখানে নিজে 2 পয়সার যোগান দিতে পারে না, সেখানে অশান্তি বাড়িয়ে লাভ কি? তাছাড়া নিত্যদিনের অভাব বলরামের মাঝে এক ধরনের বৈরাগ্যই তৈরি করেছে। সে জানে কোনো প্রয়োজনই শেষমেশ আটকে থাকে না। পেটের ক্ষুধায় কেউ মারা যায় না। এর চেয়ে ঢের অভাব বলরাম ছোটবেলায় দেখেছে। মাটির পাত্র নিয়ে বলরাম কতদিন পড়শি রান্নাঘরে বুবুক্ষুর মতো বসে থেকেছে। ভাত রান্না করার সময় ভাতের ফ্যানটুকু তুলে দেবে এই আশায়। এখন তো তবু দিনে 1 বেলা হলেও ভাত জুটে। আগে বলরামের মা সারাদিন অন্যের বাড়িতে গাধার খাটুনি খেটে বলরামের জন্য 1 থালা পোড়াদলা ভাত নিয়ে ফিরত সন্ধ্যাবেলায়। ওসব বেশি দিন আগের কথা নয়। বলরামের বয়স এখন 40। এই বয়সে প্রকৃতির খেয়ালও তো কম দেখল না সে। সকালবেলা রোদ থাকে, তারপর হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে। শুরু হয় বৃষ্টি, তবে তুমুল বৃষ্টি নয়, গুড়ি গুড়ি বৃষ্টি। সারাদিন থাকে সে বৃষ্টি। মানুষ প্রয়োজনের বাইরে ঘর থেকে বেরোয় না। বৈদ্যতলা বাজারে প্রাচীন বটবৃক্ষের নিচে মাথার উপর ছাতা বেঁধে বলরাম একের পর এক বিড়ি ধরায়। দুপুর গড়ায়, একটা কাকপক্ষীও আসে না এদিকে। দেশে বার্মিজ জুতা নামছে। বৃষ্টি নামলেই ঘর থেকে বেরোনোর সময় সবাই বার্মিজ জুতা পরে বেরোয়। তাছাড়া অবস্থাও আর আগের মতো নাই। জুতার ফিতে ছিঁড়ে গেলে নতুন জুতা কিনে ঘরে ফেরার সামর্থ্য এখন বৈদ্যতলার অনেকেরই আছে। কে আসে বলরাম মুচির কাছে জুতা সেলাই করতে? তবু শহর বন্দরে মুচিদের কামাই খারাপ না। ওখানে জুতা পালিশ করায় বাবুরা, চামড়ার ব্যাগ সেলাই করায় সাহেবরা। টাকা পয়সাও ভালোই দেয়। বলরামের খুড়তো ভাই আনন্দ মুচি রোজ জেলা শহরে যায়। এখান থেকে জেলা শহর
মাত্র ঘণ্টাখানেকের পথ। আনন্দ এবছর নতুন টিনের ঘর তুলেছে, 30,000 টাকা পণ দিয়ে মেয়ে বিয়েও দিয়েছে। কিন্তু বলরাম কিছুতেই যেতে পারে না এই বৈদ্যতলা ছেড়ে, এই বটবৃক্ষের মায়া ছেড়ে। গাছের পাতার ফাঁক দিয়ে 2-4 ফোঁটা বৃষ্টি বলরামের ছাতার উপর এসে পড়ে। বলরাম গাছটার দিকে তাকায়, চোখ দুটো ছলছল করে ওঠে তার। এইখানে বটবৃক্ষের নিচে বলরামের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। বলরাম যেন বেঁচে আছে বৈদ্যতলার এই প্রাচীন বৃক্ষের ছায়ায়। শুধু তাই নয়, এখানে এলে বলরাম তার বাবাকে খুঁজে পায়। মনে হয় বলরামের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে তারই পিতা শম্ভুনাথ মুচি। বলরাম কোথায় যাবে বাবার শেষ স্মৃতিচিহ্নটুকু ছেড়ে? বিকেলের পরে বৃষ্টি থামলে বৈদ্যতলা বাজার কমিটির সেক্রেটারি জয়েন মাতবর অন্তত 10 জোড়া ছেঁড়া চটি জুতা স্যান্ডেল নিয়ে আসে। বলরামের বাক্সের ওপর বসে বলে, এই নে, সেলাই টেলাই যা লাগে কইরা দে। বাড়ি তো কারো পায়ে দেওয়ানের মতো জুতার অবশিষ্ট নাই। এই বলে বাক্সের ওপর বসে জয়েন মাতব্বর ছাগলের মতো পান চিবোতে থাকে। জুতা সেলাই হয়ে গেলে জয়েন মাতব্বর হাসি হাসি মুখে বলে, করে ফেলেছ? ভালো ভালো, টাকা পয়সা কিছু লাগবো নি? বলরাম জানে সকলের কাছে টাকা চাওয়া যায় না, জয়েনের কথায় এই বাজার চলে। বলরাম তবু মুখ কাচুমাচু করে বলে, তা মাতবর সাহেব খুশি মনে যদি দেন কিছু। জয়েন মাতবর জানে কখন কি বলতে হয়। হারে বলরাম, এত টাকা পয়সা দিয়া তুই করবিটা কি? মায়া দুইটা তো ভালো লাইনেই খাড়া হইয়াছে। বলরাম চুপ করে থাকে, বলতে পারে না কিছুই। মাথা নিচু করে থাকা ছাড়া আর কি বা বলার আছে। জয়েন মাতবর পান চিবোতে চিবোতে বলে, তা এক সময় তোর বউরে পাঠাই দিস, সের কানে চাল দিয়া দিমুনে। আজ উঠে রে। ও, আর একখান কথা আছে, তুই তো নেই বহস। আমরা বাজার কমিটির সিদ্ধান্ত নিছি এই গাছ বেচা নতুন গাছ লাগাইব। তুই নাই নিবারণের দোকানের সামনে বহিস। বলরাম উদ্বেগ নিয়ে বলে, মাতবর সাহেব গাছখান বেচবাইন কেন? কত বছরের পুরানো গাছ, গাছখান থাইক হাটবারে কত লোক গাছটা নিচে আইসা বসে জিরায়। জয়েন মাতবর তাচ্ছিলের স্বরে বলে, গাছ কান থাক, তুই তো কবারেই পারস। বাজার কমিটির কত টাকার দরকার তুই জানোস? আষাঢ় মাস আইতাছে, বাজারে মাটি না পাইলে পানি জমবা থাকবো, দোকান করবো কিবা কইরা হগলে। জয়েন মাতবর চলে যাওয়ার পর বলরাম গাছটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, চোখ দুটো সজল হয়ে ওঠে তার। সন্ধ্যা ঘনিয়ে আসে, বলরামের ঘরে ফেরার তাড়া নেই আজ। তেমনি নির্বিকার বসে থাকে। বৈদ্যতলার বাজারের দোকানিরা দোকান বন্ধ করে যে যার মতো ঘরে ফেরে। কেউ কেউ যাওয়ার পথে বলরামকে জিজ্ঞাসা করে, কি গো বলরাম, রাইত তৈ আইলো, বাড়ি যাবা না? পাশের জন উপহাস করে বলে, বাড়ি তো কে যাইব, বাড়ি তো না রঙ্গশালা। হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে সবাই। বলরাম তেমনি নিরুত্তর বসে থাকে, কাউকে কিছু বলে না। আজ সকাল থেকেই মন ভালো নেই তার। প্রথম যৌবনে বাসন্তীকে যখন বলরাম বিয়ে করে ঘরে আনে,
তখন চাল কেনার পয়সা থেকে 1-2 পয়সার আলতা কিনে ঘরে ফিরত কোনো কোনো দিন। ছোট্ট একটা খুপড়ির মধ্যে বাসন্তীর পায়ে আলতা দিয়ে দেওয়া নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কত আহ্লাদ, কত খুনসুটি। সেই সব দিনের কথা মনে পড়লে বাসন্তীর রোজকার ভৎসনাও বুকের মধ্যে বিঁধে। এই বাসন্তীকে কোনোভাবেই সেদিনের সেই বাসন্তীর সাথে মেলাতে পারে না বলরাম। চারপাশে অন্ধকার ঘনিয়ে এলে বলরাম কাঠের বাক্স গুছিয়ে নেয়। তবু ফিরতে হবে। ফেরার আগে বাসন্তীর জন্য আলপুর দোকান থেকে 2 টাকার আলতা কিনে। বাসন্তী পড়বে না হয়তো, বলরামও কোনোদিন বাসন্তীকে বলতে পারবে না আর। সে সম্পর্ক নেই এখন, তবু ঘরের এক কোণায় ফেলে রাখবে। ঝাড়ু দেওয়ার সময় যদি বাসন্তীর চোখে পড়ে। কর্দমাক্ত রাস্তা, সমস্ত দিন বৃষ্টি শেষে রাস্তার পাশের ডোবানালা থেকে ব্যাঙেরা ডাকছে। পোকামাকড়ের বিচিত্র শব্দ কানে এসে বিঁধছে। বলরাম ধীর পায়ে বাড়ি ফিরে। এখনো মেয়েদের ঘরে বাইরে থেকে শিকল টেনে দেওয়া। ফেরেনি তারা। বলরাম দীর্ঘশ্বাস ফেলে। বলরামের বৃদ্ধ মা শুয়ে আছে মেয়েদের ঘর সংলগ্ন আলাদা ছোট্ট একটা খুপড়িতে। এখনো বাতি দেওয়া হয়নি। আজ কেরোসিন আছে কিনা কে জানে। বলরাম নিজের ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজায় করাঘাত করে। 1 বার, 2 বার। বাসন্তী অবেলায় শুয়ে আছে কেন? শরীর খারাপ করেনি তো? মিনিট 5 কড়া নাড়ার পর দরজা খুলে বাসন্তী। অস্পষ্ট সে আধারে ঘর থেকে বেরিয়ে আসে আরও একটা ছায়ামূর্তি। বলরামের চিনতে অসুবিধা হয় না তাকে। জয়েন মাতব্বর। জয়েন দ্রুত হেঁটে চলে যাওয়ার পথে বলে যায়, ওই যে তোর বউ রে, চাইল দিবার আইছিলাম রে। বলরাম স্ত্রীকে কিছু না বলে বেরিয়ে আসে বাড়ি থেকে। কাঠের বাক্সের ওপর পড়ে রয় 2 টাকার কেনা আলতা। বলরাম হাঁটতে হাঁটতে আবার বৈদ্যতলা বাজারে এসে দাঁড়ায়। প্রাচীন বটবৃক্ষের নিচে। বাজার এখন নিস্তব্ধ। কোনো গুঞ্জন নেই, মানুষের কোলাহল নেই। কিছু পরেই রাত প্রহরী আসবে 2 জন। বলরাম মুচি শার্টের পকেট থেকে বিড়ি বের করে ধরায়। বটবৃক্ষের দিকে তাকিয়ে এক রাশ ধোঁয়া ছাড়ে। নিষ্ঠুর এই পৃথিবীতে নিজেকে খুব একা মনে হয় বলরামের। বাবার কথা মনে পড়ে তার। বলরামের বয়স তখন আর কত হবে, 8 কি 10। বাবা শম্ভুনাথ মুচির সাথে বলরাম বৈদ্যতলা বাজারে আসা শুরু করেছে মাত্র। মুচির ছেলে 2-4 দিন যেতেই জুতা সেলাই করা শিখে ফেলল। শম্ভু মুচি আহ্লাদ করে বলতো, বাপ বেটা মিলে জুতা সেলাই করমু, আমগরে আর অভাব থাকবো না রে। জন্মের সময় এই জন্যই তোর নাম থইছিলাম বলরাম, তুই হইলি বাপের বল। না রে, বাপের কথাটা মনে ধরেছিল বলরামের। তারপর থেকে বলরাম বাপের সাথে সাথেই থাকতো সবসময়। দেশে সেবার গন্ডগোল শুরু হলো। পাকিস্তানি সৈন্যরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, গুলি করে মানুষ মারছে নির্বিচারে। দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে, বাড়িঘর ফেলে জ্ঞাতি গোষ্ঠীর সবাই ছুটছে বর্ডারে। শম্ভু মুচিকেও বলা হয় যাওয়ার জন্য, কিন্তু শম্ভুনাথের এক কথা, কেন যামু ভিটে মাটি থুইয়া, ওইখানে তো কিছুই নাই আমার। নিজের ঘর বাড়ি থুইয়া পরবাসী হওয়ার জন্যই তোমরাই বা কেন যাও। এক দুপুরে বৈদ্যতলা বাজারে পাকিস্তানি মিলিটারি নামলো। বাপের কথা মতো
বলরাম দৌড়ে গিয়ে পালালো পাশের দোকানের ঝাঁপের নিচে। মাল সমেত বাক্স নিয়ে শম্ভু পালাতে পালাতেই মিলিটারিরা জিপ নিয়ে এসে ধরে ফেলল তাকে। শম্ভু ঘাবড়ে গিয়েছিল। পাকিস্তানি মিলিটারিদের কমান্ডার এগিয়ে এসে বাক্সের উপর পা রাখে। ধমকের সুরে বলে, শালা মালাউন, শুয়োর কা বাচ্চা, মেরা জুতা চমকা দে। শম্ভু ভয়ে কাঁপছিল। জুতার ব্রাশ হাত থেকে পড়ে যাচ্ছিল বারবার। শম্ভুর ভয় পাওয়া দেখে কমান্ডার অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি সংক্রামক, সে হাসি ছড়িয়ে পড়ে পাকিস্তানি মিলিটারিদের মধ্যে। বলরাম দোকানের ঝাঁপ ফাঁক করে বাবার অসহায় মুখের দিকে তাকায়। ওরা কি মেরে ফেলবে বাবাকে? কমান্ডার আশ্বস্ত করে শম্ভুকে, तुम्हें डरने का जरूरत नहीं है, तुम्हें इनाम मिलेगा, इनाम। হা হা হা। আবার অট্ট হাসি। শেষবার যখন শম্ভুর হাত থেকে জুতোর ব্রাশ পড়ে গেল, কমান্ডার আর কথা বাড়ায়নি। রাইফেলের ট্রিগার চেপে দিয়েছে মুক্তয়ের মতো। রাত অবধি শম্ভুর নিথর দেহ পড়েছিল এই বটবৃক্ষের নিচেই। বলরাম কাউকে ডেকে পায়নি সেদিন। এতটুকুন একটা ছেলের ডাকে ঘর থেকে বেরিয়ে আসেনি কেউ। মরা পোড়ানোর মতো অবস্থা তখন নয়। বলরাম মাকে সাথে নিয়ে নিজেই গর্ত করে পুঁতে রাখে শম্ভুকে এই বটবৃক্ষের নিচেই। কেউ জানে না আজ বলরামের বারবার সেই অসহায় বাবার মুখখানি মনে পড়ছে। বলরাম কতবার চেয়েছে বৈদ্যতলা বাজার ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবে, রোজগার করবে, কিন্তু বাবার সেই মায়াময় মুখের মায়া ছাড়তে পারেনি এক মুহূর্তের জন্যেও। সংসারে কে বুঝবে বলরামের দুঃখ? পৃথিবীও তো সকলের জন্য নয়। পরদিন সকালে বৈদ্যতলা বটবৃক্ষে ঝুলন্ত এক মরদেহ পাওয়া গেল। এলাকাবাসী নিশ্চিত করল লাশটা আর কারো নয়, বলরাম মুচির। গল্প উত্তরাধিকার। লেখক মইনুল শানু।